উত্তরের জেলা পঞ্চগড়ে বইছে হিমেল হাওয়া। পাহাড় থেকে বয়ে আসা ঠান্ডা বাতাসে বাড়তে শুরু করেছে শীত। মাঝরাত থেকে পড়তে শুরু করছে ঘন কুয়াশা। আজ সকাল ৬টায় উত্তরের এই জেলায় সর্বনিম্ন ৮.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। কুয়াশার কারণে ভোরবেলায় সব ধরনের যানবাহন হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে। শীত বাড়তে থাকায় বেড়ে গেছে শীতের কাপড় বিক্রিও। বিশেষ করে শিশুদের জন্য গরম কাপড় কিনছেন অভিভাবকরা। কয়েকদিন ধরে দিনের তাপমাত্রা স্বাভাবিক থাকলেও সন্ধ্যা নামলেই হিমেল হাওয়ায় বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে। আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে বেড়েছে বিভিন্ন রোগ ব্যাধি। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল সহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে শিশু ও বয়স্করা সর্দি, কাশি, নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। রাজধানী ঢাকায়ও সূর্যের দেখা নেই গতকাল থেকে। আজ সকাল থেকে ঘন কুয়াশায় ঢেকে আছে চারপাশ। রাজধানীর শীতের পরিস্থিতি জানতে সরাসরি যাচ্ছি সহকর্মী এস.এম. আরিফের কাছে। তিনি আছেন রাজধানীর নিউ মার্কেটে। আরিফ, রাজধানীতে শীতের পরিস্থিতি কেমন দেখছেন আমাদের জানাবেন। আমাতুল, আপনি শুরুতেই জানাচ্ছিলেন যে সারা দেশে আসলে শীতের যে শীত যেটি জেঁকে বসেছে এবং কয়েকদিন ধরেই শীতের তীব্রতা বেড়েছে। আজকেও সূর্যের দেখা মেলেনি এবং শৈত্যপ্রবাহ চলছে। এটি যে আবহাওয়া অধিদপ্তরের যে তথ্য মতে সেটি আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে এবং শীতটা যেহেতু বেড়েছে, আমরা যদি বাংলাদেশের আজকের তাপমাত্রা দেখি, সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু ৮-এর ঘরে নেমে এসেছে এবং সেটি বুঝতেই পারছেন যে আসলে পঞ্চগড়ে কি পরিমাণ শীত রয়েছে এবং রাজধানীতেও কিন্তু সেই শীতের তীব্রতা রয়েছে। আমরা দেখেছি যে গত ২-১ দিন ধরে কিন্তু শীতের পাশাপাশি শীতটা বেশি অনুভূত হচ্ছে। একটি বাতাস রয়েছে যেটি শৈত্যপ্রবাহ বলা হচ্ছে, সেটি কারণে কিন্তু শীতটি আসলে গায়ে বেশি অনুভূত হচ্ছে। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে কিন্তু আসলে শীতের যে পোশাক বা গরমের যে পোশাক সেটির কিন্তু আসলে যে চাহিদা সেটি অনেকটাই বেড়েছে। আমরা রাজধানীর কয়েকটি মার্কেট ঘুরেছি, সেখানেও আমরা দেখেছি যে শীতের পোশাক কেনার একটি ভিড়। আজকে যেহেতু ছুটির দিন রয়েছে শুক্রবার, সে কারণে কিন্তু এই সবাই আসলে যারা এই সময় পাচ্ছেন তারাই কিন্তু শীতের পোশাক কিনতে ভিড় করছেন এই যে মার্কেটগুলো সেখানে। এবং যদি জানিয়ে রাখি, এখন কিন্তু যেহেতু তীব্রতা একটু বেড়েছে শীতের, সেই কারণে কিন্তু শীতের যে ভারী পোশাকগুলো সেটির চাহিদা কিন্তু বেশি এবং আমরা দেখেছি এখানে যারা কিনতে আসেন তাদের মধ্যে হুডি এবং জ্যাকেট সহ বিভিন্ন যে শাল সেগুলোর চাহিদা কিন্তু একটু বেশি আমরা দেখতে পাচ্ছি। এবং পাশাপাশি যারা হাত মোজা রয়েছে, যারা বৃদ্ধ রয়েছেন তাদের জন্য হাত মোজা এবং শিশু রয়েছেন তাদের জন্য হাত মোজা, পায়ে মোজা, এগুলোরও চাহিদা কিন্তু অনেক রয়েছে। দামের একটি দাম নিয়ে কিন্তু আসলে ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে একটু ভিন্নতা রয়েছে কথার মধ্যে। তারা যেমনটি ক্রেতারা বলছেন যে কিছুটা দাম বেশি মনে হচ্ছে এবার শীতের পোশাকগুলো, যেহেতু একটু আর বিক্রেতারা যেটি বলছেন যে একটু চাহিদা বেড়েছে, পাশাপাশি তাদের যে যারা যে দামে কিনেছেন সেখানেও কিন্তু তাদের একটু বেশি দামে কিনতে হয়েছে, এই কারণে একটু বেশি এবারের শীতের পোশাকের দাম বলছেন বিক্রেতারা। সব মিলিয়ে আসলে শীতের যে আগেই বলেছি, শীত কিন্তু জেঁকে বসেছে রাজধানীতে এবং এই শৈত্যপ্রবাহটা আরও কয়েকদিন থাকবে। সেই কারণেই কিন্তু সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু আসলে এই শীতের পোশাক কিনতে আসছেন এবং যারা বিক্রেতারা রয়েছেন তারা বলছেন যে শীতের পোশাকের বিক্রি এখন অনেকটাই ভালো এবং এটি আরও সামনে বাড়বে বলেও তারা বলছেন। আরিফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানী নিউ মার্কেট থেকে শীতের পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী এস.এম. আরিফ। তীব্র শীতে কাঁপছে সারা দেশ। বিশেষ করে উত্তরবঙ্গের জনপদে বেশিরভাগ জেলাতে তাপমাত্রা এখন 10 ডিগ্রির নিচে। দক্ষিণাঞ্চলের জেলাগুলোতেও বইছে হিমেল হাওয়া। এখন ভোলা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি আরিফ হোসেন লিটন। লিটন, ভোলায় শীতের দাপট কেমন দেখছেন আমাদের জানাবেন। ধন্যবাদ আমাতুল। আজ সকাল থেকে ভোলার আকাশে কিন্তু সূর্যের দেখা তেমন একটি যায়নি। তারপরে বেলা গড়ার সাথে সাথে কিন্তু রোদের কিছুটা দেখা মিললেও কিন্তু শীতের প্রকোপ কিন্তু কমেনি, শীত কিন্তু বেড়েই চলছে। আমি কিন্তু এখন আছি ভোলা নতুন বাজার, অর্থাৎ পুরাতন কাপড় যে জায়গাটিতে বিক্রি হয় সেই জায়গাটিতে আছি। সকাল থেকে কিন্তু এই জায়গাটিতে এখানে ক্রেতাদের সাথে আমার কথা হয়েছে এবং ক্রেতারা কিন্তু সকাল থেকে এই জায়গাটিতে অবস্থান করতেছেন। তো আমার সাথে এখানে একজন বিক্রেতা রয়েছেন, আমি বিক্রেতার কাছে জানতে চাইবো যে এই যে শীত
পড়াতে এই কয়েকদিন আপনাদের বেচা বিক্রি কেমন হচ্ছে, শীত কিরকম পড়ছে মনে করছে? মনে করেন যে আগের চেয়ে কিছু অংশ বাড়ছে, তারাতে আমরা কিনা বেচা কিছুটা পরিবর্তন আগের চেয়ে কিছুটা মনে করেন যে শীতের কাপড় শীত যত বাড়ে কাপড়ের মনে করেন যে চাহিদা অতটা। আমাদের শীত বাড়াতে কিন্তু এই যে পুরাতন যে জামা কাপড়গুলি বিক্রি হয় এখানে কিন্তু এই বেচা বিক্রি অনেকটা বেড়ে গিয়েছে। তো একজন ক্রেতাও কিন্তু আছে, আমি ক্রেতার সাথে জানতে চাইবো যে আপনি এখানে আসলেন কি কারণে আসছেন, শীত কিরকম পড়ছে আপনার কাছে মনে হচ্ছে? যেমনটা বলছিলেন যে অর্থাৎ হলো শীত পড়াতে কিন্তু এই যে পুরাতন যে জামা কাপড়গুলি বিক্রি হয় এই নতুন বাজার, এখানে কিন্তু ক্রেতাদের অনেকটাই ভিড় দেখা গিয়েছে। এখানে যারা বিক্রেতা রয়েছেন তারা বলছেন যে আসলে শীত না পড়লে কিন্তু তাদের যে বেচা বিক্রি তাদের কিন্তু অনেকটাই লোকসান গুনতে হয়। তো এছাড়া কিন্তু আমি আর কিছু জানিয়ে রাখি, আপনি জানেন যে উপকূলীয় জেলা দ্বীপ জেলা, এখানে কিন্তু সবচেয়ে বেশি এই শীত পড়লে বেড়িবাঁধ এরিয়ার মানুষগুলি সবচেয়ে বেশি কিন্তু খারাপ অবস্থার মধ্যে থাকে। সেই বেড়িবাঁধগুলিতে আমি ঘুরে যেমনটা দেখেছি যে বেড়িবাঁধের মানুষ কিন্তু শীতের কারণে কিন্তু একদম দুবড়ে মুচড়ে পড়েছে। এছাড়াও যে জেলেরা রয়েছে, জেলেরা একটু ঘন কুয়াশার কারণে কিন্তু নদীতে তারা যেতে পারছেন না। কুয়াশার কারণে ছোট যে ট্রলারগুলি রয়েছে বড় লঞ্চের সাথে ধাক্কা খেয়ে অনেক নদীতে অনেক ধরনের অ্যাক্সিডেন্ট হতেও কিন্তু এখানে দেখা যাচ্ছে, যার ফলে যে ছোট ট্রলারগুলিকে নদীর পাড়ে অলস সময় পার করতে দেখা গিয়েছে। আমার সাথে সকালে আবহাওয়া অধিদপ্তরের সাথে কথা হয়েছে, আবহাওয়া বলছেন যে আজ সকালবেলা ভোলার তাপমাত্রা সর্বনিম্ন 13.8 ডিগ্রি নিচে নেমে গিয়েছে। এছাড়া জেলা প্রশাসকের সাথে আমার কথা হচ্ছে, জেলা প্রশাসক বলছেন যে এখন পর্যন্ত কোথাও কোনো ধরনের সহযোগিতা না দেওয়া হলেও প্রত্যেক উপজেলায় 3 লক্ষ করে বরাদ্দ যে টাকা এসেছে তা দিয়ে শীতের যে বস্ত্র আছে তা অতি শীঘ্রই ক্রয় করা হবে এবং যে সমস্ত নিম্ন খেটে খাওয়ার মানুষ আছে তাদের মধ্যে পৌঁছে দেওয়া হবে বলে আমাকে জেলা প্রশাসক সূত্রে এমনটা জানিয়েছেন। তো এই ছিল ভোলা থেকে আমার শীত নিয়ে সর্বশেষ খবর। আমার তুলি লিটন, আপনাকে ধন্যবাদ। দর্শক, ভোলা থেকে শীতের পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত ছিলেন প্রতিনিধি আরিফ হোসেন লিটন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগের আমলে বিগত 15 বছর মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। সকালে দিনাজপুরে এক জনসভায় তিনি এই মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ লুটপাট ও সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। তাদের আমলে দেশ থেকে পাচার হয়েছে $280 বিলিয়ন। সেই রাষ্ট্রে একটা ভয়, একটা ভীতি, একটা ফিয়ার ফোবিয়া তৈরি করে যেন কেউ কোনো কথা বলতে না পারে। আল্লাহর অশেষ রহমতে আমরা সেই জায়গা থেকে বেরিয়ে এসেছি। সে জায়গায় বেরিয়ে এসে একটা সুযোগ সৃষ্টি হয়েছে যে আমরা নতুন করে বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করব। আমার বিশ্বাস এখনো এই প্রতিষ্ঠান সেইভাবেই আছে। দেশকে তৈরি করবার ক্ষেত্রে তাদের ভূমিকা রাখবেন এবং নেতৃত্ব দেওয়ার জন্য তারা সেই সমস্ত ছাত্রদের সৃষ্টি করবেন যারা নেতৃত্ব দিতে সক্ষম হবে। এত অল্প সময় নির্বাচনের জন্য তাড়াহুড়ো করায় অন্তর্বর্তী সরকারের কাজ বাধাগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সম্মেলনে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, 53 বছরে কোনো রাজনৈতিক দল দেশ দরদি হিসেবে কাজ করেছে এটা প্রমাণ করতে পারেনি। অভ্যুত্থান যে 5ই আগস্ট বাংলাদেশে হলো, সেখানে হাজার হাজার মায়ের কোল খালি হলো, এখনো মায়ের কান্না বন্ধ হয় নাই। কিন্তু তখন আমরা দেখছি এই সরকার তো অগোছালো অবস্থায় তারা দেশ পরিচালনার দায়িত্ব পালন করতেছে। তাদের ভুল ত্রুটি থাকতেই পারে, আমাদের দায়িত্ব কর্তব্য হলো সহযোগিতা পরামর্শ। কিন্তু এখন পর্যন্ত 3 মাস 4 মাস যেতে পারে নাই। এর ভিতরে আমাদের যে তাড়াহুড়া, এর মাধ্যমে কিন্তু এই সরকার সুন্দরভাবে দেশ পরিচালনার যে সুস্থভাবে দায়িত্ব পালন করবে
এটা অনেক অংশে কিন্তু আমি বলবো ব্যাহত হয়েছে। পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা জমে উঠতে শুরু করেছে। অন্যদিকে তীব্র শীতে কাঁপছে পুরো দেশ। তবে শুক্রবার প্রথম ছুটির দিনে দুপুর থেকে জমে উঠেছে মেলার আনন্দ। এবারে মেলার থিম জুলাই আন্দোলন। প্রবেশদ্বার থেকে শুরু করে মেলায় অংশ নেওয়া প্রতিটি স্টলে স্থান পেয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্মৃতি। শহীদ আবু সাইদ ও মীর মুগ্ধ নামে দুটি কর্নার সহ মেলায় বরাদ্দ রয়েছে 362টি স্টল। যুবকদের জন্য তৈরি হয়েছে ইউথ প্যাভিলিয়ন। নানা বয়সী আর বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে মুখর হয়ে উঠেছে পুরো মেলা প্রাঙ্গণ। কেউ কেউ প্রিয়জনকে নিয়ে এসেছেন মেলায়। ইনশাআল্লাহ আমাদের তরুণ প্রজন্ম যেটা করে গেছে, আমরা সেই উদ্যোগটা নিয়ে এতটুকু আসতে পেরেছি, এটাই অনেক। যাদের ত্যাগের বিনিময়ে আমরা 24 এই গণস্বাধীনতা এবং কথা বলার সুযোগ পেয়েছি, সেই ত্যাগের ভাবে চলার মাধ্যমে এটাই হোক আমাদের প্রত্যয়। আমরা আশা করছি যে আমরা তরুণরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো, আমরা পৃথিবীর কাছে আমাদের দেশকে তুলে ধরতে পারবো, আমাদের দেশের যে ঐতিহ্য আছে সেটাকে আমরা প্রকাশ করতে পারবো, আশা করছি এটা। দর্শক, এই মুহূর্তে বাণিজ্য মেলা প্রাঙ্গণে আছেন সহকর্মী আবু সাইদ অপু। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। অপু, ছুটির দিনে বাণিজ্য মেলায় ক্রেতা দর্শনার্থীদের উপস্থিতি কেমন দেখছেন আমাদের জানাবেন। ইন্ডাকশন কুকার, যা ইন্ডাকশন বার্নার সহ সব ধরনের চুলায় রান্নার উপযোগী। আমাতুল, আপনাকে ধন্যবাদ। আপনাকে শুরুতেই আমি জানিয়ে রাখি, এমনিতে আসলে বছরের প্রথম দিন 2025 সাল, এবং এই প্রথম দিন থেকে কিন্তু মানুষের মধ্যে এই বাণিজ্য মেলার প্রতি একটা বড় ধরনের টান ছিল। আজকে কিন্তু তৃতীয় দিন চলছে এই বাণিজ্য মেলার, এবং এই 29তম আসর এই বাণিজ্য মেলা। এবং এই বাণিজ্য মেলাটি রপ্তানি উন্নয়ন ব্যুরো এবং বাণিজ্য মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে আসলে এটা পরিচালিত হচ্ছে। আজকে আমরা সকালে এসে যেটি দেখতে পেরেছি যে মানুষের আসলে মানে অনেক জটলা দেখা যাচ্ছে, তারা সবাই দেখতে এসেছেন। আর পাশাপাশি একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, এবারে আন্তর্জাতিক বাণিজ্য মেলায় 60টি দেশের 11টি শীর্ষ প্রতিষ্ঠান ছাড়াও আরও অন্য বাংলাদেশের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা কিন্তু এখানে বিভিন্ন প্যাভিলিয়ন এবং স্টল তারা দিয়েছেন। আর পাশাপাশি আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এখানে এবারকার মেলার সবচেয়ে বড় আকর্ষণ ছিল যে মূল ফটক থেকে শুরু করে সর্বস্তরেই যে 24-এর যে গণস্পিড হচ্ছে 5 আগস্টের পরেই 5 আগস্টের সময় যারা নিহত হয়েছেন সেই গণ অভ্যুত্থানের সময় তাদের আসলে প্রতিচ্ছবিগুলো এখানে ফুটে তোলার কারণে তরুণ প্রজন্মের মধ্যে একটা বড় ধরনের আগ্রহ দেখা দিয়েছে। অর্থাৎ সব কিছু মিলে তারা বলতে চাচ্ছে যে তাদের দেশীয় পণ্য যেন বিশ্বর বাজারে গিয়ে এবং বিশ্ব দরবারে যেন উন্মোচিত হয়, এবং এই পণ্যগুলো যেন বিশ্ব বাজার দখল করে রাখে, সেটি যেমন তাদের মধ্যে প্রত্যাশা ছিল, তেমনি আরেকটি প্রত্যাশা ছিল যে গণ অভ্যুত্থানের মাধ্যমে যে স্পিডের মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণ হয়েছে, সেই বিনির্মাণকে ধরে রাখতে গেলে অবশ্যই তরুণ প্রজন্মকে এক হয়ে কাজ করতে হবে, সেটি কিন্তু তারা বলতে মানে একদম ভোলেননি। আর নিরাপত্তার চাদরে বলতে গেলে নিরাপত্তা অনেকটা চমৎকার রয়েছে। এছাড়াও যারা বাণিজ্য মেলা যেহেতু একটু দূরে রয়েছে, সেজন্য প্রায় 200টি শাটল বাস মানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে ব্যবস্থা করা হয়েছে। অনেক দর্শনার্থীরা আসছেন। আসলে এখনও তেমন কেনাবেচা জমে না উঠলেও বিভিন্ন স্টল এখনও পরিপূর্ণভাবে ঠিকঠাক হয়নি, তারপরেও মানুষ আসছেন, দেখতে আসছেন। আর শুধু দেখার উদ্দেশ্য একটাই যে অতীতের তুলনায় এবারের যে 24-এর গণ অভ্যুত্থানের যে স্পিডে যারা নিহত হয়েছেন তাদের ছবিগুলো আসলে দেখতে অনেকটা ভিড় আমরা দেখতে পেরেছি, এবং স্টলগুলো আরও পরিপূর্ণ হতে সপ্তাহখানেক আরও সময় লাগবে। তারপরে হয়তো বা বাণিজ্য মেলার যে লক্ষ্য উদ্দেশ্য সেটি বাস্তবায়ন হবে, এবং বহির্বিশ্বের কাছে যে 29তম বাণিজ্য মেলা সেটি আরও প্রতিষ্ঠিত হবে এবং বহির্বিশ্বের বাজার দখল করে রাখবে, এমনটি প্রত্যাশা মনে করছেন অনেকেই। তো আসলে আমাতুল, বাণিজ্য মেলা প্রাঙ্গণ থেকে এটাই ছিল আমার কাছে সর্বশেষ খবর। আমাতুল। অপু, আপনাকে ধন্যবাদ। দর্শক, বাণিজ্য মেলা থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী আবু সাইদ অপু। বাজারে আবারও বেড়েছে সব ধরনের মুরগির দাম। গেল সপ্তাহের তুলনায় সোনালী মুরগির দাম কেজিতে 30 টাকা বেড়েছে। বাড়তি রয়েছে চালের দামও। গেল সপ্তাহের তুলনায় কেজিতে 3 থেকে 5 টাকা বেড়েছে চালের দাম। অন্যদিকে আলু, পেঁয়াজ ও বিভিন্ন সবজির দাম আগের তুলনায় কমেছে। এছাড়া বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ সংকট এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি। বাজার পরিস্থিতির খবর জানাচ্ছেন এস এম তানবীর।
গত সপ্তাহের তুলনায় সোনালী মুরগির দাম কেজি প্রতি 30 টাকা বেড়ে বিক্রয় হচ্ছে 350 টাকায়। এছাড়া দেশি মুরগি 565 টাকা এবং ব্রয়লার মুরগি বিক্রয় হচ্ছে 220 টাকা কেজিতে। গত কয়েক সপ্তাহ ধরে চালের দামও ঊর্ধ্বমুখী। এই সপ্তাহে কেজিতে 3 থেকে 5 টাকা বেড়েছে চালের দাম। দাম সব চালের দামই কমে, এবার ওটা হয়নি, উল্টো হয়ে গেছে, আরো বাড়ছে। পিকনিক টিকনিক বিয়ে শাদী ফাংশন বেশি তো যার জন্য দাম একটু বাড়তি। এখন বর্তমানে সব সবজির দাম কমছে। আমার টমেটো এখন 80 টাকা কেজি, কতদিন আগে ছিল 160-200, এখন 80-70 বিক্রি করি। তার মরিচের কেজি বিক্রি করি 100 টাকা 80 টাকা, বেগুনের কেজি 60 টাকা, গাজর 60। 9 ডিসেম্বর সয়াবিন তেলের দাম বাড়ানোর পরেও এখনো স্বাভাবিক হয়নি এর সরবরাহ। এখনো স্বাভাবিক হয় নাই। অনেক সময় থাকে, অনেক সময় টাকা, অনেক সময় এক মাস দাও, অনেক সময় পাওয়া যাচ্ছে না। চাল মুরগির দাম বাড়লেও কমেছে আলু, পেঁয়াজ সহ সব ধরনের সবজির দাম। মুরগির দামটাও বেশি, এটা যেটা আমরা বাসা বাড়িতে খাই এটারও দাম অনেক বেশি হয়ে গেছে। দাম তো একটু বেশি। এখন চাল আমি যে মিনিকেট চাল নেই সবসময়, এটা 72 টাকা করে নিতাম, এখন আজকে আবার বললো যে 76 টাকা। যেমন কাঁচা সবজির দাম কমছে, আর আপনার ওই দেশি পেঁয়াজ কিছু কমছে দাম। তুলনামূলক আগে যে পরিমাণ আর কি হাতের নাগালের বাইরে ছিল, এখন একটু সবজি পেঁয়াজ বা অনুযায়ী সিজন অনুযায়ী একটু ব্যালেন্সের মধ্যে আছে। তবে আগের দামে বিক্রয় হচ্ছে মাছ, মাংস সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্য। এস এম তানবীর, মাই টিভি, ঢাকা। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক সড়ক দুর্ঘটনায় 4 জন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন অন্তত 20 জন। হাইওয়ে পুলিশ জানায়, ভোর 5টার দিকে এক্সপ্রেসওয়ের হাসারা এলাকায় ঢাকামুখী লেনে যাত্রীবাহী বাস ও ট্রাকের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন 2 জন। অন্যদিকে বৃহস্পতিবার রাত 11:30টার দিকে সিরাজদি খানের নিমতলা এলাকায় কাভার্ড ভ্যানের পেছনে যাত্রীবাহী মিনিবাসের ধাক্কায় 2 জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে নিহত 2 জনের পরিচয় পাওয়া গেলেও শুক্রবার ভোরে নিহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি। নিহতদের মরদেহ শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। অবশেষে বাংলাদেশের জাতীয় কবির রাষ্ট্রীয় স্বীকৃতি পেলেন কাজী নজরুল ইসলাম। 1972 সালের 4 মে বাংলাদেশে আসার তারিখ থেকে তাকে বাংলাদেশের জাতীয় কবি ঘোষণা করে গেজেট প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আতাউর রহমান স্বাক্ষরিত এক গেজেট প্রজ্ঞাপনে বলা হয়, গত ডিসেম্বরে উপদেষ্টা পরিষদের এক সভায় অনুমোদিত প্রস্তাব অনুযায়ী কবি কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবি ঘোষণা করা হয়েছে এবং এটি সকলের অবগতির জন্য গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। উল্লেখ্য, গত 5 ডিসেম্বর অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় কবি কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি ঘোষণা করে গেজেট প্রজ্ঞাপন প্রকাশের প্রস্তাব অনুমোদন করা হয়। সরকারি পৃষ্ঠপোষকতা ও প্রয়োজনীয় সহায়তা পেলে চলচ্চিত্রের হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনা সম্ভব বলে মন্তব্য করেছেন চলচ্চিত্র শিল্পী ও কলাকুশলীরা। তারা বলছেন, চলমান সংকট উত্তরণে সিনেমা হলের সংখ্যা বাড়ানোর পাশাপাশি নতুন প্রযুক্তিকে কাজে লাগাতে হবে, আর তা না হলে আলো ঝলমল রূপালী পর্দার ভবিষ্যৎ তিমিরেই থেকে যাবে। জাহিদ আহমেদ বাবুর বিশেষ রিপোর্ট। যোগ্য নেতৃত্বের অভাব, দুর্বল ব্যবস্থাপনা, যুগ উপযোগী পরিকল্পনা ও প্রশাসনিক স্থবিরতার কারণে ধীরে ধীরে অকার্যকর হয়ে পড়ছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন বিএফডিসি। একটা সময় এফডিসির ঝর্ণা স্পট, কড়ইতলা আর ফ্লোরে ফ্লোরে রাতদিন শুটিং আর ডাবিংয়ের শব্দে এফডিসি থাকত মুখরিত, কিন্তু বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ উল্টো। শুনশান নীরবতার মাঝে এফডিসির আঙিনায় পড়ে থাকা চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচনী ব্যানারে সেটে থাকা এসব প্রার্থীরাও জানান কোন পথে হাঁটছে দেশের চলচ্চিত্র শিল্প। কিভাবে ছবি করা যায়, কিভাবে ছবির সংখ্যা বাড়াতে হবে, কিংবা কিভাবে আমাদের প্রযোজককে আবার নতুন করে এখানে আনতে হবে, সে চেষ্টা আমরা কেউ করছি না। সংশ্লিষ্টরা বলছেন, চলচ্চিত্রের উন্নয়নে অতীতে অনেকে আসার কথা শোনালেও এফডিসি পুনরুজ্জীবনে তিমিরেই রয়ে গেছে। যদি আমরা আমাদের জেলা, উপজেলা, থানা পর্যায়ে যদি 300 থেকে 500 এই মিনি সিনেমা হল বলি, এবং অবশ্যই সেটা শীততাপ নিয়ন্ত্রিত হতে হবে, তাহলে আমি মনে করি আমাদের গ্রামেগঞ্জে যে একসময় 1500, 1400, 1600 সিনেমা হল ছিল, সেই সিনেমা হলগুলির মাধ্যমে আমরা আমাদের চলচ্চিত্র জগৎকে আবার পুনরুজ্জীবিত করতে পারবো, আমরা আবার আগের জায়গায় ফিরে যেতে পারবো।
শিল্পী কলাকুশলীদের কর্মব্যস্ততায় এফডিসি আবারও আলো ঝলমল হয়ে উঠবে কিনা তা নিয়েও দ্বিধাগ্রস্ত চলচ্চিত্র সংশ্লিষ্টরা। মানুষকে সিনেমামুখী করার জন্য আমার কাছে মনে হয় কখনো কখনো কোনো মাত্রায় আরেকটু সদিচ্ছা প্রয়োজন মনে হয়। সেটা রাষ্ট্রীয়ভাবে সরকারি পৃষ্ঠপোষকতায় সংস্কৃতি চর্চা কেন্দ্র হোক, সেখানে একটা সিনেমা হল থাকুক। সিনেমা হল তখনই নির্মাণ হবে যখন এটার সেলিং পয়েন্ট থাকবে। চলচ্চিত্র শিল্পে বর্তমানের এই বেহাল দশার কারণ হিসাবে অযোগ্য ব্যবস্থাপনাকেই দায়ী করলেন শিল্পী ও নির্মাতারা। একলা সাকিব, আরো 5টা সাকিব বানানো প্রয়োজন ছিল আমাদের, আমরা তো বানাই নাই। রাজ্জাক সাহেব ছিলেন, জসিম সাহেব ছিলেন, আলমগীর সাহেব ছিলেন, জাফর ইকবাল সাহেব ছিলেন, সোহেল রানা সাহেব ছিলেন, রুবেল ছিলেন, মান্না ছিলেন, সবাই ছিল। এতগুলি নায়ক একসাথে ছিল। তো এখন তো আর তা নাই, তাহলে কি হবে? দেশের চলচ্চিত্রের ঐতিহ্য ফিরিয়ে আনতে প্রতিবাদী ভূমিকা রাখার কথা যে সংগঠনগুলোর, তারাও আজ নির্বিকার। আর তাই সঠিক পরিকল্পনার আলোকে কার্যকর ব্যবস্থা নিলে এই শিল্প থেকে বিপুল রাজস্ব আয় করা সম্ভব বলে মনে করছেন চলচ্চিত্র নির্মাতারা। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। সারা দেশের মতো বরিশালেও প্রতিদিনই বেড়ে চলছে বিবাহ বিচ্ছেদের হার। কারণ হিসেবে নেটিজেনরা মনে করেন পরকীয়া, মোবাইল ফোন আসক্তি, সামাজিক অবক্ষয়, মাদক ও বেকারত্বকে। এখনই সম্মিলিতভাবে প্রতিরোধ না করলে বড় ধরনের হুমকির মুখে পড়বে নতুন প্রজন্ম সহ আগামীর বাংলাদেশ। ভুক্তভোগী ও সচেতন মহলের অভিমত জানাচ্ছেন পারভেজ রাসেল। বরিশাল সহ পুরো দক্ষিণাঞ্চলে দেওয়ানি, ফৌজদারির পাশাপাশি আদালতগুলোতে বেড়েই চলছে নারী নির্যাতন, যৌতুক, বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত মামলার সংখ্যা। পরিসংখ্যান বলছে গত 1 বছরে বরিশালে নারী ও শিশু নির্যাতন মামলা বা অভিযোগের সংখ্যা বেড়েছে প্রায় 1.5 গুণ। এর মধ্যে লিগ্যাল এইড গত বছর নারী নির্যাতন, পারিবারিক কলহ সহ কয়েকটি অভিযোগে 776টি মামলার 699টি নিষ্পত্তি করে। বিশিষ্টজনরা বলছেন মোবাইলের অপব্যবহার, পরকীয়া, প্রেম, বাল্যবিবাহ, যৌতুক, মাদক, বেকারত্ব ও সামাজিক অবক্ষয় বাড়িয়ে দিয়েছে মামলার সংখ্যা। ফলে আদালতেও বাড়ছে মামলার জট। সে জানি না, হয়তো তার ফোনে কোনো সম্পর্ক আছে অন্য কোনো, এই জন্য আর কি রাখতেছে না। এ বিষয়ে পারিবারিক মূল্যবোধকে আরো জোরালো না করলে ভবিষ্যতে এই পরিস্থিতি আরো বাড়বে বলে মনে করেন নাগরিকরা। ম্যারিটাল রিলেশনশিপ এত বেড়ে গেছে, এটার কারণ প্রথমত আমি বলবো মোবাইল প্রথম কারণ, দ্বিতীয় ওই যে পারিবারিক শিক্ষা নাই, নৈতিক অবক্ষয়। পরিস্থিতি মোকাবেলায় কাউন্সিলিংকে আরো বেশি গুরুত্বপূর্ণ ও মামলা ছাড়াই সমস্যার নিষ্পত্তির দিকে জোর দেওয়ার কথা বলেন আইনজীবীরা। যদি একটু কাউন্সিলিং বা পারিবারিক বয়োজ্যেষ্ঠের আগে বুঝায় যে তোমার এই দায়িত্ব আছে, তুমি বিয়ে করতে যাবা, তোমার এই কাজগুলো তোমাকে করতে হবে। পারিবারিক যে আমাদের যে সংযোগ, সেই সংযোগটাও কিন্তু এখন কমে গেছে। মেয়েদের যদি ম্যাচুরিটি আসে, ছেলেদের যদি ম্যাচুরিটি আসে, নিজেদের মধ্যে ঝগড়া হইলেও তাদের একটা পরিপক্ক জ্ঞানের কারণে তারা বলে যে না, আমাদের সংসারটা ভাঙা উচিত না। শুধু আইন প্রয়োগই নয়, নৈতিকতা সংশোধন সবার আগে প্রয়োজন বলেন নগর পুলিশ। থানা পর্যন্ত যদি না আসে যে বিষয়গুলো, সেটা পারিবারিক সচেতনতাই দরকার এটা কন্ট্রোল করার জন্য। আর আমাদের কাছে যদি থানায় আসে যে এইসব বিষয় নিয়ে অভিযোগ নিয়ে, আমরা সর্বোচ্চ প্রতিকার করবো ইনশাআল্লাহ। মোবাইলের অপব্যবহার, সামাজিক অবক্ষয়, বেকারত্ব আর পরকীয়া আসক্তি আজ হাজারো বিবাহ বিচ্ছেদের কারণ। তাই প্রকৃত শিক্ষা আর ধর্মীয় অনুশাসনই পারবে আগামীর সুন্দর বাংলাদেশ গড়তে, এমনটাই ভাবছেন নেটিজেনরা। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল।